বন্ধুরা, আজ আমরা একটা মালায়ালাম সার্ভাইভাল মুভি নিয়ে হাজির হয়েছি, যেটা রিয়েল লাইফ স্টোরির উপর বেসড। মুভিটা দেখার সময় একটা জিনিস মাথায় রাখবে, যেটা তোমরা দেখছো সেটা কারোর সাথে ঘটেছে। চলুন গল্পটা শুরু করা যাক। গল্প শুরুতে আমরা দেখতে পারি যে দুটো মানুষ সৌদি এয়ারপোর্টের ভেতরে দাঁড়িয়ে আছে, যাদের নাম হলো নজিব আর হাকিম। আর এখান থেকে বুঝতে পারি এরা ভারত থেকে সৌদি এসেছে ভালো চাকরি আর জীবনধারার খোঁজে। ডকুমেন্টস চেক করিয়ে যখন এরা বাইরে এলো, তখন ওদের কথাবার্তা দেখে বোঝা যায় যে ওরা মালায়ালাম ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। আর সব থেকে বড় সমস্যা হলো ওদেরকে কোম্পানি থেকে কোনো গাড়ি নিতে আসেনি। আর অন্যদিকে আমরা দেখতে পারি শ্রীলঙ্কার লোকেদের এসি বাসে করে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ এইদিক ওইদিক দেখার পর ওরা দেখে একটা শেখ কাউকে খুঁজছে। শেখটা খোঁজাখুঁজি করতে করতে এদের কাছে এসে এদের পাসপোর্ট আর ভিসাটা নিয়ে ওর পেছনে আসতে বলল। আর এরাও ভেবে নিল এই শেখটা হলো এদের কাফিল। আরবিতে কাফিলের মানে হলো মালিক। যখন যাচ্ছিল ওরা ভাবলো শ্রীলঙ্কার লোকেদের এসি বাসে নিয়ে গেল আর এদেরকে টেম্পোতে নিয়ে যাচ্ছে, কিন্তু এরা বেশি না ভেবে কাফিলের কথা শুনে টেম্পোতে উঠে পড়ল। যখন কাফিল এদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, সেই সময় অন্য একটা গাড়ি থেকে শেখ বলল, কিরে ভাই, এদেরকে কি মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে? তখন কাফিল বলল, না না, ওদের শরীর খারাপ, তাই হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। এই সব দেখে আমরা বুঝতে পারি কোথাও একটা গন্ডগোল আছে। অনেকটা যাত্রা করার পর এদেরকে একটা মরুভূমিতে নিয়ে আসা হয়, যেখানে দূর দূর পর্যন্ত কোনো রাস্তা দেখা যাচ্ছে না। এরপর আমরা দেখতে পারি গাড়িটা একটা তাঁবুর সামনে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে কাফিল গাড়ি থেকে নেমে ওদেরকে নামতে বলল, কিন্তু ওরা বারে বারে কাফিলকে বোঝানোর চেষ্টা করছে ওরা কোম্পানিতে কাজ করতে এসেছে। কিন্তু কাফিল ওদের কথা না বুঝে তাঁবু থেকে একটা শেখকে ডাকলো আর জবরদস্তি হাকিমকে ওর কাছে ধরিয়ে দিল। আর নাজিবকে টেনে হিজড়ে গাড়িতে বসিয়ে নিয়ে চলে গেল। আবার একটা লম্বা যাত্রা করার পর কাফিল নাজিবকে একটা অন্য তাঁবুতে আনে। ওখানে কাফিল হাঁক দিয়ে একটা শেখকে ডেকে বলে যে নাজিবকে এখানে রেখে দিতে। এখানে নাজিব একটা বয়স্ক মানুষকে দেখতে পায় আর তার কাছে গিয়ে জলের কথা জিজ্ঞেস করে। বয়স্ক মানুষটা ইশারা করে একটা জলের ট্যাঙ্কি দেখায়। ওখান থেকে জল খেয়ে নাজিব শোয়ার চেষ্টা করে, কিন্তু বাইরে অতিরিক্ত ঠান্ডার জন্য ঘুম আসছিল না, তাই ও কাফিলের তাঁবুতে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। এখান থেকে সিন শিফট হয় অতীতে, যেখানে আমরা দেখতে পাই ও আগে নদী থেকে বালি তোলার কাজ করত। ওই সময় ওর একটা বন্ধু গালফে সিগারেট খাচ্ছিল। এটা দেখে ও ভাবলো অনেক লোক গালফে গিয়ে ভালো পয়সা কামাচ্ছে, তাই জন্য ও তার বন্ধুকে জিজ্ঞেস করলো গালফ যাওয়ার জন্য কত টাকা লাগে। তার বন্ধু বলল 30,000 টাকায় ভিসা হয়ে যায়, আর যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বলো, আমি আমার মামাকে বলবো। নাজিব শুনে বলল, অত টাকা কোথায় হবে? তারপর ওর বন্ধু বলল, তুমি তোমার ঘর গিরবি রেখে দাও আর ব্যাস 2 মাস কাজ করো, ওর পর আবার নিয়ে নেবে। লোক তো এমনই করে। তারপর কিছুদিনের মধ্যেই নাজিব বাড়ি গিরবি রেখে টাকা জমা করে ফেলে আর ওর বন্ধুর মামার কাছে গিয়ে টাকাটা দিয়ে দেয়। তার মামা হচ্ছে একটা এজেন্ট, যারা ভারত থেকে গালফ কান্ট্রিতে লোক পাঠায়। ওর পরের সিনে আমরা সাইনুকে দেখতে পাই, যে হচ্ছে নাজিবের বউ। আর এদের মধ্যে খুব ভালোবাসা দেখা যায়। এর সাথে সাথে আমরা দেখতে পারি সাইনু হচ্ছে প্রেগনেন্ট। এর পরের সিনটা শিফট হয় প্রেজেন্টে, যেখানে আমরা দেখতে পাই নাজিবকে সেই শেখটা লাত মেরে তাঁবু থেকে বাইরে বের করে দিল আর বাইরে শুতে বলল। পরের দিন সকালে যখন নাজিবের চোখ খুলল, তখন সে দেখতে পায় সেই বুড়ো লোকটা ভেড়ার দুধ বার করছে। ওর পর বুড়ো লোকটা নাজিবকে দেখতে পেয়ে ওকে ডেকে দুধের জগটা হাতে ধরিয়ে দেয় আর বলে শেখকে দিয়ে আসতে। কিন্তু নাজিব ওর কথা না বুঝতে পেরে দুধটা সে নিজেই খেতে শুরু করে। এই দেখে বুড়ো লোকটা সঙ্গে সঙ্গে জগটা তার কাছ থেকে ছিনিয়ে নেয় আর ইশারা করে বলে শেখকে দিতে। ওর পর নাজিব দুধটা নিয়ে শেখকে দিয়ে দেয় আর ওর পায়ে পড়ে শুধু একটাই কথা বারে বারে বলে যে ও কোম্পানিতে কাজ করতে এসেছে, ওকে যেতে দেয়া হোক। কিন্তু শেখ ওর কথা বুঝতে না পেরে ওকে ধাক্কা মেরে বার করে দেয় আর চিল্লিয়ে আরবিতে বলে যে যত তাড়াতাড়ি পারো ওই বুড়ো লোকটার কাছ থেকে কাজ শিখে নাও। ওপার দিয়ে দেখা যায় সেই কাফিলটা আসছে
যে ওকে এখানে ছেড়ে গেছিল। আর এটা দেখে নাজিব কাফিলের কাছে দৌড়ে যায় আর ওকে একটা নিজের ডায়েরি দেখায়, যার মধ্যে ওর এজেন্টের নাম্বার লেখা ছিল। কিন্তু ডায়েরিটা দেখে কাফিল ছিঁড়ে ফেলে দিল আর ওকে বলল চুপচাপ এখানে কাজ করতে। ওর পর কাফিলকে দেখা যায় সে মোটা মোটা রুটি বানাচ্ছে আর নাজিবকে খেতে দিল। ওখানে এরকম মোটা মোটা রুটি বানানো হয়। এই রুটিগুলো এতই মোটা যে শুধু খেলে গলায় আটকে যাবে। তখন অন্য শেখ নাজিবকে শেখায় যে রুটিগুলো জলে ভিজিয়ে খেতে হয়। খাওয়ার পর নাজিব ওই বুড়ো লোকটার কাছে যায় যে সেই সময় ভেড়া চড়াচ্ছিল আর ওকে জিজ্ঞেস করে এখান থেকে মেন রোড কত দূর। তখন বুড়ো লোকটা বলে রোড এখান থেকে অনেক দূর, এতটাই দূর যে ও নিজে কবে রোড দেখেছিল ওর মনে নেই। এই পর্যন্ত ওর নিজের নামও মনে নেই। এইটা দেখে বোঝা যায় যে এই লোকটাও নাজিবের মতন এক সময় এখানে এসে ফেসে গেছিল। এরপর রাত হয়ে যায় আর এখানে একটা ভাঙা গাড়িতে নাজিব শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে সে নিজের অতীতের কথা ভাবতে লাগে, যেমন ওর বাচ্চার নাম কি রাখবে। পরের দিন সকালে নাজিব তার 2 নম্বর কাজ করছিল। সেই সময় ওর কাফিল এসে জলের বালতিটা ওর কাছ থেকে টেনে হিজড়ে নিয়ে নেয়। কেন, এইখানে জলের দাম পেট্রোলের থেকেও বেশি। তখন বুড়ো লোকটা ওকে বালি দিয়ে পরিষ্কার করতে বলল। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি জলের গাড়ি ট্যাঙ্কিতে জল ভরছে। জল ভরার গাড়ির লোকটাকে দেখে নাজিব তার কাছে হেল্প চাইল, কিন্তু সেও কোনো হেল্প করল না। ততক্ষণই কাফিল এসে নাজিবকে মারতে লাগলো আর এইবারে ও বন্দুক নিয়ে এসেছিল। এরপর সিন শিফট হয় পরের দিনে, যেখানে আমরা দেখতে পাই নাজিব গাড়িতে রেস্ট করছিল। সেই সময় তার শেখ এসে ওকে ভেড়ার দুধ বার করতে বলে, কিন্তু নাজিব বুঝতে পারছিল না ওই বুড়ো লোকটা কোথায় গেল। আর ও বারে বারে শেখকে বলতে থাকে যে ও এই কাজটা পারে না। যেই ও দুধ বার করতে যায় ভেড়াটা ওকে লাথ মারে। ওর পর শেখ নিজে ওকে শেখায় দুধ কিভাবে বার করতে হয়। এরপর থেকে নাজিবও বুড়ো লোকটার মতো ভেড়া চড়াতে লেগে যায়। এই করতে করতে বহু বছর কেটে যায়। একদিন সে তার নিজের মুখটা একটা গাড়ির আয়নায় দেখে আর ভাবতে লাগে যে এই করতে করতে কতদিন যে কেটে গেল বোঝাই গেল না। সে নিজেকে দেখে নিজেই চিনতে পারছিল না, তাকে পুরো একটা পাগলের মতন দেখতে লাগছিল। সেই সময় কাফিল এসে আয়নাটা ভেঙে ফেলে আর নিজের কাজ করতে বলে। তখন নাজিব একটা আয়নার টুকরো নিয়ে পরে দাড়ি কাটার চেষ্টা করছিল, কিন্তু আয়নাটা এত মোটা যে দাড়ি কাটা যাচ্ছিল না। এই সব দেখে নাজিবের মাথা খারাপ হয়ে যায় আর সে চিল্লাতে লাগে। এই সব নাজিব আর না সহ্য করতে পেরে সুসাইড করার কথা ভেবে নিল। আর এই ভেবে সে একটা ছোট্ট মতন পাহাড়ে উঠে পড়ে। সেই সময় নাজিবের নজর নিচে যায় আর সে দেখতে পায় কয়েকটা শকুন কিছু একটা খাচ্ছে। এই সব দেখে নাজিব তাড়াহুড়ো করে নিচে যায় আর ওখানে দেখতে পায় সেই বুড়ো লোকটার ডেড বডি পড়ে আছে। আর এই সব চিলগুলো ডেড বডিটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই সব দেখে নাজিব ভাবল ওরও হয়তো এরম দিন আসবে। তারপর সে দৌড়ে যায় আর নিজের আচারটা বার করে শুকে এবং নিজের পরিবারের কথা মনে করে। আর সেদিন থেকে ও ভেবে নিল ওকে এখান থেকে ওর পরিবারের জন্য পালাতেই হবে। তাই জন্য তার পরের দিন ভেড়া চড়াতে চড়াতে পালাতে লাগলো। কিন্তু এটা কাফিল দেখে ফেলে আর উট নিয়ে ওর পিছু করতে লাগে। কিন্তু নাজিব অনেক কমজোর হয়ে গেছিল, তাই দৌড়াতে না পেরে বসে পড়ে। আর কাফিল এসে ওকে মারে আর ওর পা ভেঙে দেয়। ওর পর ওকে ভেড়াদের সাথে বেঁধে দেয়। এইখানে আমরা দেখতে পাই নাজিবের খুব জল তৃষ্ণা পেয়েছে আর ভেড়াদের জলটা সে ভেড়ার মতন খাচ্ছিল। এই দেখে বোঝা যায় সিনেমার নাম কেন গোট লাইফ রাখা হয়েছে। কিছুদিন যাওয়ার পর যখন নাজিব ভেড়া চড়াতে মরুভূমি যায়, সেই সময় কালো মেঘ ঘুটে আসে আর শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। নাজিব নিজের সবকটা ভেড়াগুলো নিয়ে একটা গুহার মধ্যে ঢুকে যায়। যখন সে গুহার মধ্যে দাঁড়িয়ে থাকে তখন সে গুহার উপাস থেকে একটা ধুন শুনতে পায়। এই ধুনটা ওর চেনা শোনা ছিল, তাই ও ধুনটার পিছু করে। কিছুটা যাওয়ার পর সে দেখতে পায় তার ভাই হাকিম দাঁড়িয়ে আছে। হাকিমেরও অবস্থা হুবহুই নাজিবের মতন ছিল। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে তারা একে অপরকে চিনতে পারছিল না। দুজন দুজনকে দেখে খুবই খুশি পেল। এতক্ষণের মধ্যে হাকিমের কাফিল চলে এসেছিল, তাই হাকিমকে যেতে হলো। তার পরের দিন নাজিব আর হাকিমের দেখা হয়।
যেহেতু হাকিমের সাথে ওর কাফিল ছিল, তাই সে নাজিবের জন্য একটা চিঠি ছেড়ে চলে যায়। নাজিব চিঠিটা পড়ে। তার মধ্যে হাকিম লিখেছিল, ভাই, আমি তোমার আশেপাশে কিছুদিন আগে কাজে ঢুকেছি। এইখানে আমার সাথে আফ্রিকান লোক আছে যার নাম ইব্রাহিম, আর সে এখানকার সব রাস্তা জানে। ইব্রাহিম আমাদেরকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারে। এটা পড়ে নাজিব হাকিমের সাথে দেখা করতে যায়, আর হাকিম তার বন্ধু ইব্রাহিমকে সাথে এনেছিল। এদের কথাবার্তা দেখে বোঝা যায় আর কিছুদিন পর কাফিলের ছেলের বিয়ে আছে, আর এই বিয়েতে সব শেখেরা যাবে। আর ওদিন ওরা ঠিক করলো ওরা এখান থেকে পালিয়ে যাবে। আর ঠিক এরামই হয়। যেদিন কাফিলের ছেলের বিয়ে, সেদিন সব গুলামদের ছেড়ে ওরা চলে যায়। তখন নাজিব এই প্রথমবার এখানে স্নান করে আর নতুন জামা প্যান্ট পরে। সে এতটাই পাতলা হয়ে গেছিল, তার নিজের জামা প্যান্ট নিজের গায়ে হচ্ছিল না। তাই সে একটা দড়ি নিয়ে প্যান্টটাকে কোমরে ভালো করে বেঁধে নেয়, আর শেষবারের মতো সব ভেড়াদের খাবার দিয়ে সে হাকিম আর ইব্রাহিমদের সাথে বেরিয়ে পড়ে। তিনজনে মিলে অনেকটা পথ হাঁটার পর তাদের খুব জল তৃষ্ণা পায়। তাই ইব্রাহিম অন্য একটা কাফিলের তাঁবু থেকে জল চুরি করতে যায়, কিন্তু ওখানে শেখ দেখতে পেয়ে যায়। তাদের উপর গুলি চালাতে শুরু করে, আর তারা যা হোক করে ওখান থেকে পালিয়ে যায়। আর খুব ক্লান্ত হয়ে যাওয়ার জন্যে ওরা বালির উপর শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠে ওরা দেখে দূর দূর পর্যন্ত শুধু মরুভূমি দেখা যাচ্ছে। আসলে কাল রাতে ওরা তাড়াহুড়ো করে পালানোর জন্যে ওরা ভুল রাস্তায় চলে এসেছে, আর ইব্রাহিমও বুঝতে পারছিল না এখন ওরা কোথায় আছে। একটু হাঁটার পর হাকিম দেখতে পায় কিছুটা দূরে একটা উট জল খাচ্ছে। ইব্রাহিম মানা করা সত্ত্বেও হাকিম ওইদিকে ছুটতে থাকে। আসলে ওরা মরুভূমিতে মরীচিকা দেখতে পাচ্ছিল। কিছুটা যাওয়ার পর সে দেখতে পায় ওখানে একটা মরা উট ছিল। আবার কিছুটা পথ চলার পর তারা প্রেয়ার করতে লাগলো। সেই সময় অনেকগুলো সাহারা ওয়াইপার বালি থেকে বেরিয়ে পড়ে। যেমন তেমন করে ইব্রাহিম হাকিমকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু নাজিব ওখানে ফেসে যায়। তখন ইব্রাহিম ওকে একটাই জায়গা দাঁড়িয়ে থাকতে বলে আর নড়াচড়া করতে বারণ করে। নাজিবের ভাগ্য ভালো ছিল, ওকে একটাও সাপ কামড়ালো না। 3 দিন লাগাতার হাঁটার জন্য ইব্রাহিমের পায়ে ছালা পড়ে গেছিল। এটা দেখে ইব্রাহিম তার জ্যাকেটটা ছিঁড়ে নাজিবের পায়ে বেঁধে দেয়। আবার এরা তিনজন হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে হাকিমের হালত খুব খারাপ হয়ে যায়। সেই সময় ইব্রাহিম তাকে নিজের ঘাম খাওয়ায়। কিছুটা যাওয়ার পর হাকিম আবার মরীচিকা দেখতে পায়, যার মধ্যে সে বড় বড় বিল্ডিং দেখে আর সামনে খাবার দেখে, কিন্তু আসলে সে বালি খাচ্ছিল। ইব্রাহিম আর নাজিব ওকে খুব থামানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। কিন্তু বালি খাওয়ার জন্য হাকিমের রক্তের বমি হয় আর ও মারা যায়। এটা দেখে নাজিবের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, আর সেই সময় আমরা দেখতে পারি ওখানে ধুলোর ঝড় এসে গেছিল। এই ধুলোর ঝড়ে হাকিমের বডি বালিতে ঢাকা পড়ে যায়। মনের মধ্যে পাথর রেখে ওরা আবার হাঁটা শুরু করলো। কিছুটা যাওয়ার পর ইব্রাহিম একটা টিকটিকি দেখতে পায়, আর এটা দেখে সে বুঝে যায় আশেপাশে কোথাও জল আছে। এইদিক ওইদিক দেখার পর তারা সত্যি একটা জলের জায়গা পায়। ওর পর জল পান করে ওরা বিশ্রাম নেয়। ইব্রাহিম একটা কাঁচের বোতলে জল ভরে নেয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ওরা আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে এই দিনটাও কেটে যায়। পরের দিন সকালে নাজিব যখন ঘুম থেকে ওঠে, তখন সে নিজেকে একা পায়, আর সামনে দেখতে পায় সেই কাঁচের বোতলে জলটা রাখা আছে। নাজিব কিছু না ভেবে আবার একা হাঁটা শুরু করে দেয়। হাঁটতে হাঁটতে জলের বোতলটা খালি হতে থাকে, আর একটা সময় এমন এলো নাজিব ক্লান্ত হয়ে পড়ে যায়। এই সময় কাঁচের বোতলটা গড়িয়ে রোডে চলে আসে। নাজিবের যখন জ্ঞান আসে, সে একটা একটা গাড়ি থামাতে লাগে, বাট কোনো গাড়ি থামে না। ওর পর দেখতে পারি একটা শেখের গাড়ি শেষ পর্যন্ত থামলো, আর সে নাজিবকে হেল্প করলো। গাড়িতে তাকে বসিয়ে শহরে ইন্ডিয়ান কমিউনিটির কাছে ছেড়ে দেয়। আর এইখানে নাজিবের দেখা কুঞ্জিকানের সাথে হয়। সে একটা হোটেলের মালিক, আর মালায়ালাম জানত। সে নাজিবের অবস্থা ঠিক করে আর ওর ঘরওয়ালাদের জানায়। ওরা নাজিবকে ঘর পাঠানোর ব্যবস্থা করে, বাট প্রপার ডকুমেন্টস না থাকতে ওকে ওর মতন লোকেদের সাথে জেলে রাখা হয়। ওর পর ওখানে নাজিব একটা বোর্ডে ইব্রাহিমের ছবি দেখতে পায়।
কিছুক্ষণ পর জেলে ওদেরকে একটা লাইন দিয়ে দাঁড় করিয়ে দেয়, আর আমরা দেখতে পারি কিছু কাফিল জেলের মধ্যে ঢুকলো। ওখানে একটা রুল ছিল, যারা কাফিলের জন্য কাজ করতে এসেছিল বা যারা ওদের স্পন্সর ছিল তাদেরকে চিনতে পারলে তারা নিয়ে যেতে পারে। আর ওদের মধ্যে নাজিবেরও কাফিল ছিল। এটা দেখে নাজিব লুকোতে লাগে। ওর পর ওর কাফিল এসে ওকে মেরে মেরে আবার নিয়ে যেতে লাগে, কিন্তু ও এইসব ভাবছিল। ওর পর কাফিল ওর সামনে এলো আর বলল, আমি চাইলে তোমাকে নিয়ে যেতে পারতাম, কিন্তু তুমি আমার অফিসিয়াল স্পন্সর না, তাই জন্য তুমি বেঁচে গেলে। এই বলে কাফিল এগিয়ে গেল। নাজিবের ভিসা অন্য কেউ স্পন্সর করেছিল, কিন্তু এই কাফিলটা ওকে ইললিগাল ভাবে তুলে নিয়ে গেছিল। ওর পর ও 3 মাসের মতন জেলে ছিল, আর শেষ পর্যন্ত ওর ঘরে যাওয়ার দিন চলে আসে। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে।